খবরদার ওই মানুষটার সঙ্গে উঁচু কণ্ঠে কথা বলবি না, শুনতে পেলি? ভুলেও আঙুল তুলবি না, নয়তো আমার যে খারাপ কেউ হবে না। সায়ন মাথা নিচু করে নিল। সায়নের মাথা নিচু দেখে স্বর্ণ এসে দাঁড়ালো তার পাশে। মুখে কিছু না বললেও অপলক তাকিয়ে রইল সায়নের মুখের দিকে। সিতারা বলে সামনের মানুষটা বেঁচে গেল, নয়তো অন্য কেউ হলে সেও পাল্টা আঘাত করতে দুবার ভাবতো না। তখন শুদ্ধ এগিয়ে এলো, সরাসরি প্রশ্ন ছুড়ল সিতারার দিকে। আমরা কেউ উঁচু কণ্ঠে কথা বলবেন না, আঙ্গুল তুলবেন না, প্রশ্ন করবেন না, তাহলে যেটা হচ্ছে হতে দিব। কিন্তু সেটা মানে আমাদের পক্ষে সম্ভব না। তাহলে এখন আমাদের ত্যায্য করবে। যা গর্ব করে ছেলের পরিচয় দেওয়া হচ্ছে, এতদিন কেন দিলে না? এতদিন কি তোমাদের বিবেকবোধ জাগ্রত ছিল না? ওনার সকল ছেলেই বা কেন এতদিন আমার চোখের ঘুম আরাম করেছে? কুকুরের মতো দৌড় করেছে তার পেছনে, কেন বারবার আমাদের পরিবার ভাঙার চেষ্টা করেছে? এইসব প্রশ্ন তো কে দিবে তাহলে? শুদ্ধ থাম। মেরে ধমকে সায়নকে থামাতে পারলেও শুদ্ধকে থামাতে পারবে না, তা তুমিও জানো আর আমিও। আর যেখানে শীতলের কথা উঠেছে সেখানে থামার প্রশ্নই আসে না। চেষ্টা করে দেখো থামাতে পারো কিনা। তাছাড়া কে কার প্রাক্তন, কে কার ছেলে, এই হিসাব বাড়িতে কে করব? রঙের আলাপ করতে কাউকে ডাকেনি। এটা একটা পেশেন্টের কেবিন, কারো পূর্ণ হিসাব কষাকষিতে আদালত নয়। শুদ্ধ কথাগুলো বলল ঠিকই, তবে তার দৃষ্টি ছিল বাবার দিকে। শারাফত চৌধুরী দুই ছেলের অভিমানী মুখ দেখে মৃদু হাসলেন। ইয়াসির শুধু বাবা বলায় ছোটদের মতো অভিমান করছে নাকি তারা? এখনো কি বলবে নাকি তুমি শুধু আমাদের বাবা আর কারো বাবা না? আর কদিন পরে যারা নিজেরাই বাবা হবে তাদের কাছে এমন অভিমান কি মানায়? তবে পরিস্থিতি বিবেচনা করে উনি ইয়াসিরকে কিছু বলার আগে ইয়াসির শীতলের দিকে এগিয়ে গেল। শীতলের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। পুরো কেবিনে ঝড় বয়ে যাচ্ছে আর বাবুই পাখিটা ঘুমোচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে। পৃথিবী উল্টে যাক, তার কাছে ঘুমটায় যেন আগে। নয়তো এই পরিস্থিতিতে কোনো সুস্থ মানুষ ঘুমাতে পারে? ঘুম ধরা দেয়। কিছুক্ষণ আগে শুদ্ধর নামে কবুল পড়ে তাকে অর্ধমৃত করে শান্তির ঘুম ঘুমাচ্ছে পাজিটা। মনে মনে এই কথা ভেবে সে শীতলের ঘুমন্ত মুখটা ছুতে গেলে শুদ্ধ খপ করে তার হাতটা ধরে ফেলল। বাধা পেয়ে ইয়াসিরের হাসি বিলীন হয়ে গেল। শুদ্ধর রাগে থমথমে করা মুখের দিকে তাকিয়ে সে কথা বাড়ালো না, শীতলের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নিচু করে যাওয়ার জন্য দরজার কাছে যেতে শারাফাত চৌধুরী বললেন, বাড়ি চলো, আমাদের কথা এখনো শেষ হয়নি। রুচিনি। ইয়াসির, কথা শোনো। শরাফত চৌধুরী, আপনার সঙ্গে আমার সম্পর্ক কখনোই ছিল না, আর যা ছিল তা আজকে পুরোপুরি শেষ। তবে বেঁচে থাকলে আপনার লাশ কাঁধে নিতে আবার আসবো। এই কথা শুনে সায়ন চোয়াল শক্ত করে তাকালো ইয়াসিরের দিকে। বাবাকে নিজে দুটো কথা বললেও কেউ হাবিজাবি বললে মানতে পারে না সে। আজও পারল না, তাই থমথমে সুরে বলল, লাস্ট বার বলছি, মুখ সামলে কথা বলো। বলবো না। অনেকক্ষণ ধরে ইয়াসিরের আবল তাবল কথা শুনল। এবার আর ধৈর্য ধরে রাখতে পারল না সায়ন। তেরে ফুড়ে ছুটে গিয়ে মারতে ঘুষি তুলল, গালিও দিয়ে বসলো অভ্যাসবশত। ইয়াসির তখন খপ করে সায়নের হাত ধরে কয়েক পা এগিয়ে এলো। সায়নের চোখে চোখ রেখে সে মুখোমুখি দাঁড়ালো। তারপর সায়নের শার্টের কলার ঠিকঠাক করে দুই কাজ চাপড়ে বলল, খানরা জানোয়ার হলেও চৌধুরীদের মতন রক্তে বিষ নিয়ে ঘরে না। এতদিন পরিবার পরিজন ছাড়া একাই বাঁচতে পেরেছি, বাকি জীবনও পারবো। আর তুই এত লাফালাফি করিস না, তোকে এসব সাজে না। কি সাজে না সাজে তুই ঠিক করে দিবি? প্রয়োজনে তাই দেব। এইটুকু বলে সে থামলো। তারপর নিচু স্বরে সায়নের কানে কানে বলল, তোদের কিছু না থেকেও তোরা আজ পূর্ণ, আর আমার সব থেকেও আমি শূন্য। আসি তাহলে। এই কথা বলে যেতে গেলে সায়ন তাকে যেতে বাধা দিয়ে বুকের কাছটার কলার খাবলে ধরল। অগ্নিমূর্তি হয়ে আগুন ঝরা কণ্ঠে বলল, কি বললি? ঝেড়ে কাশ। সহ্য করতে পারবি না। আমি না পেয়ে পেয়ে আমার মাইন্ড সেট হয়ে গেছে যে আমি কপাল পোড়া। আমার মতন তুই সহ্য করতে পারবি না। এর চেয়ে বেশি লাফাস না, বেশি লাফানোর ফল ভালো আসবে না। আগাছা হয়ে আছিস, চুপচাপ তাই থাক। কথার মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখে সাফওয়ান চৌধুরী দ্রুত এগিয়ে এলেন। তাদের দুজনকে দুদিকে রেখে তিনি মাঝখানে দাঁড়ালেন। ওদের চুপ করতে বললেন, কিন্তু সায়ন থামলে তো। সে সাফওয়ান চৌধুরীকে সরিয়ে পুনরায় ইয়াসিরের মুখোমুখি দাঁড়ালো। শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে আগাছা? তুই। গাঁজা কি খেয়ে এসেছিলি নাকি গিয়ে খাবি? এত পিনিক পাস কোথা থেকে? এই কথা শুনে ইয়াসির না চাইতেও হেসে ফেললো। হাসির রোগে ধরলো নাকি তাকে? আজ এত হাসি পাচ্ছে কেন তার? সায়নের মুখ দেখে হাসি যেন বেড়ে গেল তার। তাই হাসতে হাসতে বলল, শাহরিয়া চৌধুরী, তুমিও আমার মতনই পরগাছা। তোমার শরীরেও চৌধুরীদের এক ফোঁটাও রক্ত নেই।
তোমারে বাড়তি চাপা সাজে না। এই একটা কথায় কেবিনের সবাইকে পুনরায় স্তব্ধ করে দিল। সিতারা চৌধুরী আগত ঝড় সামাল দিতে সায়নের পাশে দাঁড়ালেন, তবে কিছুই বলার সাহস হলো না। নিরুপায় হয়ে ডুকরে কেঁদে উঠলেন। অশ্রু চোখে মেঝের দিকে তাকিয়ে রইলেন, চোখের দিকে তাকানোর সাহস হলো না। ইয়াসির আর দাঁড়ালো না, বরং শেষবার শীতলের দিকে তাকিয়ে বেরিয়ে গেল। নিজের বুকে আগুন জ্বলছে দেখে বাকিদের বুকেও লাফা ঠেলে দিয়েছে। তাছাড়া সত্যের পাহাড় যখন ধসে গেছে, তখন সব সত্যই বেরিয়ে আসুক। বারে বারে আঘাত পাওয়া চাইতে একেবারে আঘাত পাওয়া ভালো নয় কি? ইয়াসির কথাটা বলে ধীরে ধীরে প্রস্থান করলো। শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, পায়ের ব্যথার সাথে মনের ব্যথাও যেন আন্দোলন করতে শুরু করেছে। তাছাড়া এখানে থাকার মেয়াদ ফুরিয়েছে সম্পর্কের দোহাই দেওয়ার কারণ বারণ। এমনিতেই পাওনা পর হিসেবে বরাবরই তার প্রাপ্তি শূন্যের খাতায়, আজও তাই। বলা বাহুল্য, কেউ যখন একের পর এক প্রাপ্তি পায়, তখন শেষবারেও প্রাপ্তির আশায় রাখে। কিন্তু তার ক্ষেত্রে আবার উল্টো কিছু ঘটে, কেননা জন্মের পর থেকে তার জীবনে বিয়োগের উপস্থিতি একটু বেশি বলা চলে। এই যেমন প্রথমে জন্মদাতা পিতাকে হারালো, মাও ডিভোর্সি হলো। প্রতিনিয়তই নেইবারদের কটু কথার আঘাত, ফ্রেন্ডদের কথার খোঁচা। মাকেও তো কাজের জন্য কাছে পাওয়া হতো না। উনি বিজনেস ওম্যান, কাজই ওনার সব। ওনাকে দোষ দিয়েও লাভ নেই, কারণ ওনার কারণেই তাদের জীবন ভালোভাবে চলতো, ভালো খাওয়া পড়া সবই হতো। এরপর নতুন বাবার আগমন ঘটলো। দিনের পর দিন মায়ের সঙ্গে ওনাকে দেখে মন বিষিয়ে উঠত। যত ভাবতো ততই যেন ক্ষিপ্ত হয়ে উঠত ওনার প্রতি। অসহ্য লাগতো। এক পর্যায়ে ওনার উপস্থিতি অসহ্যের মাত্রা ছাড়ালো। ইচ্ছে করে বল ছুঁড়ে আঘাত করেছিল বহুবার, তবুও মানুষটা কিছুই বলতেন না। মাথায় হাত বুলিয়ে হাসতেন, শান্ত হতে বলতেন, হাবিজাবি বোঝাতে চাইতেন। মায়ের কথা ভেবে ওনাকে বাবা নয় বরং ফ্রেন্ড হিসেবে গ্রহণ করতে বলতেন। আর এটা ওর কাছে ছিল আরও বিরক্তিকর ব্যাপার স্যাপার। এমনও হয়েছে কথায় কথায় আঘাত করার পরও বারবার সখ্যতা করতে চেয়েছেন, সেই বরং এড়িয়ে গেছে। কারণ তার কাছে সখ্যতা মানে পিছুটান। ওসব পিছুটানের মায়া রাখতে চাইলে সায়নের আগে ওর ঠাঁই হতো চৌধুরী নিবাসে। সারাফাত চৌধুরীর বড় পুত্র হিসেবে বড় হতো। চৌধুরীদের রক্ত না হয়েও বড় হতো তাদের শিক্ষায়। আপন রক্তের দেওয়া শেষ পদবিও বদলে যেত এক নিমিষে। ইয়াসির খান থেকে হয়ে যেত ইয়াসির চৌধুরী। চৌধুরীদের নাম আবার তালিবস্য দন্তের স দিয়ে হয়, হয়তো তার নামটাও তালিবস্য দন্তের স দিয়ে রাখা হতো। ইয়াসিরের নাম মুছে যেত জীবন থেকে, অথচ তার মা ইয়াসির নাম শখ করে নাকি রেখেছিল। ইয়াসির নামের অর্থ সৌভাগ্যবান। ইলিয়ানা চেয়েছিলেন ওনার একমাত্র ছেলে সৌভাগ্যবান পুরুষ হোক, ভালোবাসায় ভরা থাকুক। কিন্তু দুর্ভাগ্যবশত ওর জীবনে ধারা নামের ধারের কাছেও যায়নি, বরং সর্বদা উল্টোটাই ঘটেছে। এই নিয়ে ভাবতে গেলেও তার ভীষণ হাসি পায়। এবং হাজারো কথার এক কথা, শুরু থেকেই সারাফাত চৌধুরীকে সে বাবা হিসেবে মানতে পারত না। তার মা মারা যাওয়ার আগে তাকে সারাফাত চৌধুরীর কাছে আমানত হিসেবে রাখা তাকে আরও বেশি কষ্টকর ছিল। কারণ সেই পুরুষ তার মাকে বিয়ে করলো, কিন্তু সংসার করতেই পারল না। তার কাছে তাকে আমানত হিসেবে রাখতে চাওয়াটা কি ঠিক ছিল? আর সারাফাত চৌধুরী মুমূর্ষ সহধর্মিনীর কথা রাখতে হয়তো রাজি হয়েছিল, কিন্তু কারো দয়ায় বাঁচতে চায়নি সে। এজন্যই মূলত লুকিয়ে বেড়াতো, সব যোগাযোগও বন্ধ করে দিয়েছিল। তবুও কিভাবে যেন সারাফাত চৌধুরী ঠিকই তাকে খুঁজে বের করতো। কাজের নামে বাইরে দেশে গিয়ে তার সঙ্গে দেখা করতে যেত, কিন্তু সে দেখা করতো না। তবুও ভদ্রলোক হাল ছাড়তেন না। আর ওনার এই কাজে তার রাগের মাত্রা আরও বাড়তো। ইচ্ছে করতো মানুষটাকে মেরে ফেলে ঝামেলা মুক্ত হতে। পরে এমনভাবে গা ঢাকা দিল যে বছরের পর বছর সারাফাত চৌধুরী কোনো খোঁজই পেল না। ততদিনে স্বেচ্ছায় মাফিয়া জগতে পা দিয়েছে। প্রাণের মায়া কোনো কালেই ছিল না তার। তার গ্র্যানি মারা যাওয়ার পর পিছু টানছিল না, ইচ্ছে মতো লাইফ লিড করত। সেই ইচ্ছেটাকে প্রাধান্য দিতে গিয়ে আজ মাফিয়া কিং নামে পরিচিত। আগে কেউ মাফিয়া কিং বললে গর্ব হতো, ভীষণ খুশি লাগতো। সেই খুশিতে সহিংসতা আরও বাড়াতো, পাপের রাজ্যে সুখ পেত। তবে আজ কেন জানি এই নামের ওজন অনেক বেশি ভার লাগছে। চৌধুরীদের মতো ভালো মানুষদের আশেপাশে ছিল বলে পরিবর্তন নাকি? এজন্য সে ভালো মানুষদের দেখতে পারে না। এরা নিজেদের ভালো গুণের আলো অন্যের মাঝে ছড়াতে চায়। এটা করা কি উচিত? মোটেও না, কারণ সবাই ভালো হলে পাপই কমে যাবে, আর পাপ কমে গেলে বেঁচে থাকাটাও পানসে মনে হবে। ইয়াসির মুখ কুচকে নানান কথা ভাবতে ভাবতে হসপিটাল থেকে বের হতেই দেখে তার গাড়িটা সেই সকালে রেখে যাওয়া জায়গাতেই আছে। তবে গাড়ির দরজা খুলে বুড়াক বসে আছে। তাকে দেখা মাত্র এক প্রকার ছুটে এলো বুড়াক। অস্থির কণ্ঠে কী সব বলল। ইয়াসিরের আপাতমস্তক দেখে মলিন মুখে তাকিয়ে রইল ইয়াসিরের দিকে। শীতলকে গুলি করেছিল বিধায় তার মুখ বরাবর একটা ঘুষি মেরেছিল ইয়াসির। এই জন্য তার ঠোঁট কেটে ফুলে এখনো লাল হয়ে আছে। ইয়াসির তাকে দেখে বলল, না মনে স্যার, টেনশনে ভুলে গেছি, সমস্যা নেই। ইয়াসির কথা বাড়ালো না। গাড়িতে বসে ইশারা করা মাত্রই ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। বুড়াক মুখ কাচুমাচু করে পানির বোতল এগিয়ে দিলে সেও নিল। থেমে থেমে পানি পান করলো।
পানি খাওয়ার একটু পর তার চোখ জোড়া আপনা আপনি ভার হয়ে আসতে লাগলো। কষ্ট করেও চোখ টেনে খুলে রাখতে পারছে না। অগত্যা সিটে হেলান দিয়ে চোখ বুঝতে গলার কাছে সুচ ফোটানোর মতো ব্যথা অনুভব করলো। এরপরই কর্ণকুহরে কেউ যেন ফিসফিসিয়ে বলল, আই এম সরি স্যার, এক্সট্রিমলি সরি। এদিকে ইয়াসিরের কথা শুনে সায়ন শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সিতারার দিকে। মায়ের কান্নায় আজ বলে দিচ্ছে অনেক কিছু। তার বুকের ভিতর জ্বলছে ভীষণ কষ্ট, রাহুল ফুটানোর মতো ফুটছে বুক পাজরে। তবুও সে কথা বাড়ালো না। তাছাড়া শীতলের অবস্থার কথাও ভাবা উচিত। বেচারা শুদ্ধ না পারছে কিছু বলতে, না পারছে আপাতত টপিক চেঞ্জ করতে। সে শুধু বারবার শীতলের ঘুমন্ত মুখের দিকে তাকাচ্ছে। পাজি শীতলটা মেডিসিনের প্রভাবে এই পরিস্থিতিতে বেঘরে ঘুমাচ্ছে। সে শুদ্ধকে জেদ করে বিয়ে করার পরপরই যেন তার পৃথিবী সুখে ভরে গেছে। আর কিছু লাগবে না তার, সে সুখী। আর সেই সুখ নৃত্য করতে করতে তার চোখে ঘুম হয়ে ধরা দিয়েছে। মেয়েটা অনেক ধকল সহ্য করেছে, এখন ঘুমাচ্ছে। ঘুমাক, হিসাবের খাতাটা পরেও খোলা যাবে। এই কথা ভেবেই সে কান্নারত ও মায়ের দিকে তাকিয়ে শুধু মলিন হাসলো। সিতারা ছেলের হাতে পাগলের মতো চুমু খেলো, তবে মুখে কিছু বলতে পারল না। সায়নও আগ বাড়িয়ে জিজ্ঞাসা না করে পা বাড়াতে যাবে, তখনই গুরুগম্ভীর কণ্ঠস্বর কর্ণকুহরে এসে পৌঁছালো। থমকে দাঁড়িয়ে গেল সেও। সারাফাত চৌধুরী তখন গম্ভীর কণ্ঠে বললেন, ছোট বাচ্চা যখন ছিল একটু একটু করে বড় করেছি, এই বুকে আগলে রেখেছি, আঙুল ধরে হাঁটতে শিখিয়েছি, যখন যা প্রয়োজন নিজে সেটা এনে দিয়েছি। ভুল করলে যেমন শাসন করেছি, তেমন ভালোবাসাতেও কমতি রাখিনি। দু কানে যখন শুনেছি কাউকে পছন্দ করে, তখন বাবা হয়ে ছেলের বিয়ে দেওয়ার দায়িত্ব আমি পালন করব। এখন কে কার থেকে কি শুনে আমাকে বাবা ভাবলো কি ভাবলো না তা দেখার সময় নেই। এতদিন কাউকে আমার ছেলে বলে পরিচয় দিয়েছি, মরার আগ অবধি সেই পরিচয় বহন করতে হবে তাকে। এটাই আমার আদেশ। আর কেউ যদি আমার শাসনকে অবহেলা ভেবে থাকে তাহলে বলবো ভুল সে। আমি সারাফাত চৌধুরী জেনে বুঝে কখনো অন্যায় করিনি, কারো হক মারিনি। আমি আমার ছেলেদেরকেও আমার শিক্ষা দিয়েছি, আমার নীতিতে তাদের বড় করেছি। সীতারা তাকে বলে দাও রং ঢং না করে যেন সোজা বাড়িতে যায়, আমাদের সাথেই যেন যায়। এইটুকু বলেই তিনি থামলেন। তারপর শুদ্ধর দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে পুনরায় বললেন, শীতল সুস্থ হলে 2 জোড়া বিয়ে অনুষ্ঠান সেরে ফেলব। এর মধ্যে কেউ যদি ভেবে থাকে বাড়ি ছাড়বে, পরিবার ছাড়বে, এতিমের রোল প্লে করে রাস্তায় ঘুরবে, তাহলে সে যেন আমার বুকের ওপর পা দিয়ে যায়। আমিও দেখি তার কত বড় স্পর্ধা। আমার আদেশ অমান্য করার সাহস আদৌ তার বুকে জন্মেছে কিনা। মেডিসিনের ইফেক্ট তো। শীতল ঘুমাচ্ছে, বাকিটা শুদ্ধই সামলাতে পারবে। গাড়িতে ওয়েট করছি, এসো তোমরা। এই কথা বলে সারাফাত চৌধুরী চলে গেল। সায়ন তখন সিতারা চৌধুরীর দিকে ছলছল চোখে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলল, শুনলে তোমার স্বামীর কথা? শুনলে? ওনার বুকে পাড়া দিয়ে চলে যেতে বলল, অথচ উনিও খুব ভালো করে জানে যেতে পারবো না। নিজেই বাড়ি থেকে বের করে দিল, আবার নিজেই ডাকছে। যাব না আমি। আমার কি আত্মসম্মান বোধ নেই নাকি? এই কথা বলতে দেরি, কিন্তু দরজার কাছ থেকে সারাফাত চৌধুরী বলতে দেরি হলো না। কেউ বাবা হোক, ওর মতোই লাফাঙ্গা ছেলে তার হোক, তখন বাবার আসনে দাঁড়ালে বুঝবে বাবাদের যন্ত্রণা। দেরি হচ্ছে, এবার আসা হোক। বাকিরা তাদের কথা শুনে চোখ ভর্তি জল নিয়েও হাসছে। এই ঘটনা নতুন নয়, তারা বাবা ছেলে এভাবেই ঝগড়া করে। তাদের ঝগড়ার ধরন এমন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, সবাই ভেবেছিল সায়ন হয়তো ভেঙে পড়বে, খুব কষ্ট পেয়ে পাগলের মতো আচরণ করবে, কিন্তু সেসবের কিছুই হলো না। বরং সারাফাত চৌধুরীর সাথে তালে তাল মিলিয়ে ধরা গলায় বলল, পরে যাব। আমি এক্ষুনি যেতে বলেছি। এবার সায়নও জেদ দেখিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে জবাব দিল, যাব না মানে যাবই না। কেন আমাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলা হয়েছিল? বললেই যেতে হবে কেন? আমি কি ছোট আছি নাকি যে ভুল করলেই বের করে দিতে হবে? কেউ কি জানে না আমি বাড়ি ছাড়া থাকতে পারি না? কারো মনে রাখা উচিত ছিল আমিও এখন বড় হয়েছি, আমারও আত্মসম্মান বোধ জাগ্রত হয়েছে। যে ছেলে বাপের কাছে শার্ট প্যান্ট ধার চাইতে আসে, সেই ছেলেকে বড় লাগে কোন দিক দিয়ে? সে কি ভুলে গেছে মাসখানেক আগেও ধরে বেঁধে চুলদাড়ি কাটিয়ে এনেছি? নাকি এক কথায় ভুলে গেছে
দামড়া ছেলে হয়েও জ্বরে কাতরাচ্ছিলি দেখে কোলে করে হসপিটালে নিয়েছি। ভাত খেয়ে যে পর্দায় হাত মুছে চোরের মতো উকিঝুঁকি মারে, তাকেও এখন বড় হয়েছে বলে মান্য করতে হবে। হ্যাঁ, খুব বড় হয়েছে, এই জন্য তো আমার এখনও এটা ওটা নিয়ে গালমন্দ করা লাগে। এই কথা শুনে সায়ন মুখ ভোতা করে তাকিয়ে রইল দরজার দিকে। সবার সামনে এই কথা বলা কি উচিত হলো? এরপর আর কিছু বলল না সায়ন। সিতারার কাজ জড়িয়ে গম্ভীর মুখে বেরিয়ে এলো কেবিন থেকে। তাকে আসতে দেখে সারাফত চৌধুরী গটগট করে হেঁটে গেলেন পার্কিং লটে। বাকিরাও শুদ্ধ থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলো। স্বর্ণকে এখানে দেখে সারাফত চৌধুরী ভ্রু কুচকালেও কিছু বললেন না, নয়তো পাগল আবারও খেপতে পারে। ওনারা গেলে শুদ্ধকে একটু বিশ্রাম নিতে বলে অর্করাও কাজীকে পৌঁছে দেওয়ার নাম করে বেরিয়ে এলো। হঠাৎ দ্রুত পায়ে সায়ন পুনরায় কেবিনে ঢুকলো। শুদ্ধ তখনও দরজার দিকে তাকিয়েছিল। কেন জানি মন বলছিল সায়ন আসবে। তার ভাবনা প্রমাণিত করে সত্যি সায়ন এলো, জড়িয়ে ধরল ভাইকে, তারপর ফিসফিস করে বলল, ভাগ্যিস মেজর সাহেব আমাদের আগেই জানিয়েছিল, নয়তো আজকে নিজেকে সামলানো কঠিন হয়ে যেত। মানুষ বলে শত্রু খারাপ, আসলে শত্রুরা না থাকলে কঠিন সত্য সহজে জানা যায় না। তাছাড়া জানা সত্য তিতা হলেও গ্রহণ করতে কষ্ট কমই লাগে। আমি ঠিক আছি ভাই, এবার রেস্ট কর। বোন দিয়েছে যত্নের কমতি যেন না হয়। এই কথা বলে সায়ন শুদ্ধকে ছাড়তে গেলে শুদ্ধ শক্ত করে জড়িয়ে ধরল ভাইকে। কিছুক্ষণ কেউ কোনো কথাই বলল না, তবে দুজনাই ছলছল চোখ। এই কঠিন সত্যি শুদ্ধ সায়ন জেনেছিল 3 থেকে 4 বছর আগে। সেদিন তাদের সঙ্গে ছিলেন শাহাদাত চৌধুরী। ছুটিতে এসে শুদ্ধ সায়নকে নিয়ে বেরিয়েছিলেন একটা কাজে। সেদিন হঠাৎ পরিচিত এক মানুষের সঙ্গে দেখা হয়েছিল। সেই ব্যক্তিকে দেখা মাত্রই শাহাদাত চৌধুরী এড়িয়ে যেতে গেলে ওই মানুষটা ওনার পথ আটকে দাঁড়ান। হলুদ দাঁত বের করে হাসতে হাসতে সায়নকে দেখে বলে ফেলে, সাফায়াত ভাইয়ের পালক ছেলে না এটা? সিতারা ভাবির তো আপন ভাইয়ের ছেলে ছিল বোধহয়। সম্পর্কে ভাবতে হচ্ছে এর আপন ফুপি। এর ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার সত্ত্বে বিয়ে করেছিল সিতারা ভাবি। ছেলে কিন্তু ওর আপন বাপের মুখের আদল পেয়েছে। এর বাবু ভালো মানুষ ছিল, ওরা ছিল শিকদার বংশের। ব্যাস এই একটা কথাই ছিল তিক্ত কথা জানার সূত্রপাত। হঠাৎ নিজের পরিচয় নিয়ে যখন এমন কথা শুনেছিল, তখন সায়ন যেন উন্মাদ কোনো পাগল। শাহাদাত চৌধুরী সেদিন অনেক কষ্টে সায়নকে সামলেছিলেন। উনি কান্নারত সায়নের হাত ধরে নিজে অঝরে কাঁদতে কাঁদতে ওয়াদা করেছিলেন সায়ন এই কথা জানে, কখনো যেন কারো কাছে এ প্রকাশ না করে। যদি করে সবচেয়ে কষ্ট পাবে সিতারা চৌধুরী। এবং এও বলেন সিতারা চৌধুরী সায়নের আপন না, তবে আপন ফুপি। আর ফুপি হয়েও তিনি মায়ের কাজ করেছে। জন্ম না দিয়েও নিজের সন্তানের মতো করে ভাইয়ের আমানত বুকে আগলে বহু কষ্টে বড় করেছেন। সায়ন শারাফাত চৌধুরীর রক্ত না হলেও সিতারার মায়ের বংশের ছেলে সায়ন। সিতারার বংশের রক্ত সায়নের গায়ে। সে এতিম নয়, কুড়িয়ানা পালক সন্তান নয়, সে শুদ্ধর ভাই। সত্যি ভাই, ধরতে গেলে মামাতো ভাই, কিন্তু তাদের সম্পর্ক এমন যে মামাতো বলে কিছুই ধার ধারেনি ওরা। তাদের একটাই কথা, সায়ন শুদ্ধ শখ, এরা সিতারা 3 ছেলে মেয়ে। শুদ্ধ শখের বড় ভাই সায়ন। আর এটাই হচ্ছে সায়নের একমাত্র পরিচয়। আজ আবারও সেসব ঘেটে কষ্ট লাগলেও সায়ন মেনে নিয়েছে হাসি মুখে। কারণ এতিম নয়, তার ফুপিমা হচ্ছে তার মা। শুদ্ধর নীরবতা বুঝে সায়ন মুচকি হাসলো। তখন শুদ্ধ বলল, আগেও বলছি, আজও বলছি, তুমি আমার ভাই। কার রক্ত কোন বংশের সেসব বাত। সায়ন হাসলো। তারপর শুদ্ধকে ছেড়ে দিয়ে চটাস করে শুদ্ধর গালে চুমু দিতে শুদ্ধ নাক মুখ কুচকে নিল। তা দেখে সায়ন হো হো করে হাসতে লাগলো। শুদ্ধ এটা মোটেও পছন্দ না দেখে সায়ন আরো বেশি করে একটু রাগিয়ে দেয়। তবে আজ শুদ্ধ রাগ দেখালো না, মৃদু হাসলো। এরপর বলল, বাড়ি গিয়ে তোমাদের দুজনে অভিমানে গুরু গুরু করবো। বিপদ এসেছিল, কেটেও গেছে আলহামদুলিল্লাহ। রু বাবা হাসি মুখে ফিরবে ইনশাআল্লাহ। এখন যাও, সবাই উঠ করছে। এই কথা শুনে সায়ন হঠাৎ শুদ্ধকে পাশের বেডের দিকে ইশারা করে ভ্রু নাচিয়ে বলল, একসাথে করে দেবো নাকি? কিছুটা সুবিধা হতে পারে। দিব নাকি আবার? কি কথা ধর। ভাইয়ের কথা শুনে সায়ন পুনরায় ফিক করে হেসে ফেলল। এরপর 2 ভাই মিলে 2টো বেড টেনে একসাথে করলো। এরপর সায়ন মিটমিটিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। সে যেতেই শুদ্ধ কেবিনের দরজা লক করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে গেল। হাত মুখ মুছে শীতলের স্যালাইন এই হাত ওই চেক করে সব ঠিকঠাক দেখে একটু ঝুঁকে শীতলের সারা মুখে চুমু এঁকে বিড়বিড় করে বলল, সদ্য ভাই, আমি আপনার বউ হব বলে কাঁদিয়ে মরছিলি। বিয়ে করলো, বউ হলো, তারপর ঘুমিয়েও গেল। এখন বাসরটা কি আমি আমার বালিশের সাথে করব? এই কথা বলেই বকতে বকতে পাশে শুয়ে পড়ল। ব্যাঙাচিটা সারা শরীর ব্যথা, নয়তো একটু জড়িয়ে ধরা যেত।
ধরলে হয়তো তার বুকটা শান্ত হতো, কিন্তু কি আর করার, মেনে নিতেই হবে ভেবে শুদ্ধ চোখ বন্ধ করে নিল। শারাফাত চৌধুরী বাড়ি পৌঁছে যে যার রুমে চলে গেছে। সকলে ক্লান্ত বিধায় কেউ কোনো কথা বাড়ায়নি। সায়ন নিয়ে বের হতেই কেউ তার বুকে সজোরে ধাক্কা মারল। আচমকা ধাক্কায় বিছানায় বসে পড়েছে সে। আরেক ধাক্কা মারতে সায়ন সামনের মানুষটার হাত ধরে নিল। থমথমে মুখে বলল, কেউ যেন আমাকে না ছোঁয়, ছুলে কি হবে? ফোসকা পড়বে। তবুও ছোবো। বারণ করছি, বারণ শোনা হোক। এই কথা শুনে স্বর্ণ নিজের হাত ছাড়িয়ে চলে যেতে নিলে সায়ন খপ করে তার চুলের মুঠি চেপে ধরল। সে এবার নিজেই স্বর্ণকে ছুড়ে দিল নরম বিছানার মাঝখানে। এগিয়ে এলো ধীরে ধীরে, চোয়াল শক্ত করে আরো কাছে আসতেই স্বর্ণ খাবলে ধরল সায়নের পরনে শুভ্র তোয়ালে গিট্টুটা। ঠোঁটে দুষ্টু হাসি এঁটে হুমকি স্বরূপ বলল। ছাড়বো নাকি টান দেবো? সায়ন স্বর্ণের কথায় পাত্তা দিল না, বরং চোখে চোখ রেখে ওষ্ঠজোড়া দখলে নিল। প্রথমে ধীরে, তারপর সমস্ত রাগটুকু যেন উগলে দিতে থাকলো স্বর্ণের ঠোঁটের ভাঁজে, শক্ত কামড়ে রক্তাক্ত করে। তবেই ক্ষান্ত হলো সে। এরপর নিজেও হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলো, গেলি যখন ফিরলি কেন? স্বর্ণের নিচে ঠোঁট কেটে জ্বলছে খুব, তবে তার উন্মাদ প্রেমিক পুরুষের রাগ কমানোর জন্য এটুকু সহ্য করা যায়। কাটা ঠোঁট নাড়িয়ে সে জবাব দিল এবার। ভালো থাকতে এবং ভালো রাখতে। যার মনে ভালোবাসার ছিটে ফোটাও নেই, তার কাছে ভালো থাকার কারণ খোঁজা বোকামি হয়ে যায় না? কে বললো আমার মনে ভালোবাসা নেই? আমি বলছি, ভালোবাসলে অন্তত ফেলে যেতে পারতি না? ভালোবাসি বলেই ভালোবাসার মানুষের কাছে রেখে গেছি, ছেড়ে যাইনি, আর যাবও না কোথাও। আমার শেষ গন্তব্য তো আপনি, শাহরিয়ার চৌধুরী। পরের দিন সকালবেলা, নতুন একদিনের সূচনা। বেলা কতই বা হবে, 7টা কি 7:30। অন্যদিন ভোরের আজানের পরপরই চৌধুরী নিবাসে একে একে সবাই উঠে পড়েন, দৈনন্দিন কাজ শুরু করেন। রান্নাঘরে হুটোপুটি লেগে যায়। কিন্তু আজ নীরবতায় ছেয়ে আছে চৌধুরী নিবাস। ভোরের দিকে বাড়ি ফেরায় কেউ উঠতে পারেনি, তবে একজন মানুষ ঘুমানো তো দূর, স্থির হয়ে বসে অবধি পারেননি। বুকের ভেতরটা আফসোসে দুমড়ে মুচড়ে যাচ্ছে ওনার। নামাজে বসে অঝরে কেঁদেছেন। বুকটা যেন তীব্র যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। দীর্ঘদিন চেপে রাখা আফসোস নতুন করে ক্ষত দগদগে করে তুলেছে। আর ওনার আফসোসের আরেক নাম ইয়াসির। হ্যাঁ, সত্যি সত্যি ওনার আফসোসের নাম ইয়াসির। আগে তার জন্য যতটা না আফসোস হতো, আজকে তার থেকেও বেশি হচ্ছে। বাবা তো দূর, নিজেকে ব্যর্থ একজন মানুষ বলে মনে হচ্ছে। ছেলে আজ ওনাকে বাবা বলে ডেকেছে, তাও প্রথমবার। তাও কেন বলেছে? কারণ উনি তার কষ্টের মাত্রা বাড়িয়ে দিয়েছে। শুদ্ধ শীতল কবুল বলার মুহূর্তে অসহায় চোখে বারবার তাকাচ্ছিল ছেলেটা। ছোট বাচ্চাদের মতো ঠোঁট কাঁপিয়ে কান্না আটকানোর চেষ্টা করছিল। তার চোখে যেন চিৎকার করে অভিযোগ করে বলছিল, ওদের থামাও বাবা, থামাও। কিন্তু সেটা সম্ভব ছিল না। ইয়াসির যেমন জেদি, তার থেকেও শুদ্ধ একরোখা। সেই মুহূর্তে যদি পুনরায় বাধা সৃষ্টি করত, তাহলে ইয়াসিরের জীবন আয়ু সেখানেই শেষ করত। বলা বাহুল্য, উনি ছোট ছেলের তীক্ষ্ণ রাগকে ভীষণ ভয় পান, কেননা ছেলের রাগের মাত্রা উনি দেখেছে। আর যেখানে অসুস্থ শীতল চাচ্ছিল, সেখানে কিছু করার ছিল না। আরেকটা কথা না বললেই নয়, সায়ন ওনার রক্ত নয়, তবে সায়নের ক্ষমতা নেই ওনাকে উচ্চবাক্য করার, স্পর্ধা নেই ওনার মুখের উপর না বলার, সবার সামনে ছোট করার। এজন্য এত কিছুর পরও সায়নকে ধমকে ধমকে হলেও বাড়ি ফেরাতে পেরেছেন। কঠিন সত্য জেনেও বুঝদার সায়ন ভেঙে পড়ে ওনাকেও ভেঙে ফেলেনি, ছেড়ে গিয়ে বুকের উপর পাথর তুলে দেয়নি। বলতে লজ্জা নেই, সায়নের মতো করে আজ ইচ্ছে করছিল ইয়াসিরকেও থামাতে। সেও তো ওনারই ছেলে, মিলিয়ানার দেওয়া শেষ আমানত। মন চাচ্ছিল মান অভিমান, ঠিক বেঠিকের হিসাব ভুলে যেতে, ওনার ছেলে বলে সারা পৃথিবীর কাছে পরিচয় করাতে। আফসোসে ভরা বুকে পাপি ছেলেকে বুক আগলে নিতে কষ্ট হতো না, একটুও হতো না। কিন্তু উনি জানেন ইয়াসির ওনার ডাক শুনতো না। লাগাম ছাড়া বাঁধন হারা ছেলেটা শুনলে আগেই শুনতো ওনার কথা, কিন্তু সে শুনেনি, বারবার পিছলে গিয়েছে। মোদ্দা কথা, যে বাঁধনে বাধা পড়তে চায় না, তাকে কিভাবে বেঁধে রাখবেন? শেষ চেষ্টা হিসেবে স্বার্থপরের মতো ভেবেওছিলেন শীতলের তার বিয়ে দিয়ে কাছে রেখে দিতে, তাকে ভালো পথে আনার সর্বশেষ সুযোগটুকু কাজে লাগাতে। এই ভেবে বলেছিলেন, পাপাচার কমালে সে চৌধুরী নিবাসের সবচেয়ে সুন্দর ফুলটা দিবেন, কারণ ওনার মনের মতো শীতলের চঞ্চলতায় পারবে দুষ্টু রাজকুমারের পাথর মনে ফুল ফোটাতে, তার পাপের পথ আগলে ভালোর দিকে ফিরিয়ে আনতে। শীতলের মধ্যে এই আশ্চর্য জাদুকরী ক্ষমতা আছে, কিন্তু কে জানতো শুদ্ধ শীতল একে অপরকে পছন্দ করে। সেই পছন্দের মধ্যে সীমাবদ্ধ নেই, সকলের দৃষ্টির আড়ালে দিনকে দিন সেটা ভালোবাসার রূপ নিয়েছে। এই কথা তো উনি জানতেনও না, জানলে অবশ্যই ভুলেও ইয়াসিরকে কথা দিত না। উনি আজকের পর থেকে শুদ্ধ চোখে চোখ রেখেও তাকাতে পারবেন না। ছেলেটা হয়তো ওনাকে জঘন্য বাবা বলে মনে মনে ঘোষণা করেছে,
করাটাই স্বাভাবিক, যদিও আজ বলতেই হয় এতদিন নিজের নৈতিকতা, কর্তব্য পরায়ণতা, নিষ্ঠাচার নিয়ে গর্ব ছিল ওনার, কিন্তু আজ এক নিমিষেই শেষ। অন্যেরা কি বলবে পরের হিসাব। এখন নিজের মনই চিৎকার করে বলছে, তুমি বাবা হিসেবে খুব খারাপ শারাফাত চৌধুরী, খুব খারাপ। তুমি না পারলে ইয়াসিরকে সঠিক পথে আনতে, না পারলে ছেলেটার মুখে হাসি ফোটাতে। শেষ মুহূর্তে যা চেষ্টা করলে সেটাও আরেক ছেলে হাসি কেড়ে নেওয়া ঘৃণিত কাজও করতে যাচ্ছিলে। আর সায়ন, তাকে তো তুমি শাসনে রেখেছো সবসময়। ভীষণ শখ করে ছেলেটা রাজনীতি করতে চেয়েছিল, সেটাতেও তোমার বাধা। তুমি বাবা হওয়ার যোগ্য না শারাফাত। বাবারা অন্তত এই রকম আচরণ করে না। নিজের মনের কথা শুনে শারাফাত চৌধুরী মলিন হাসলেন। না চাইতেও চোখের পানি ঝরঝর করে ঝরে গেল। ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ঘূর্ণায়মান সিলিংয়ের দিকে। এরপর মনে মনে বিড়বিড় করলেন, আমার আল্লাহ জানে আমি আমার সায়নকে কখনো আলাদা চোখে দেখিনি, কখনো বাকি দুই সন্তানের সাথে তুলনা করিনি। তুলনা করবই বা কেন? ও তো আমার ছেলে, আমার আরেক সন্তান। হ্যাঁ, ওর রাজনীতি করা পছন্দ না, কথাটা ধ্রুব সত্য। শখের বশে কিছু করতে হলে অন্য কিছু করুক, রাজনীতি কেন? রাজনীতি শখের বশে করা জিনিস না। আর কে চায় সন্তানের রক্ত দেখতে? কয়দিন পর আহত হয়ে বাড়ি ফেরে এইসব দেখতে আর ভালো লাগে না। আমি মানি আমি খুব খারাপ বাবা, কিন্তু খারাপ বাবাদের মনে ভয় হয়, সন্তান হারানোর ভয়, ছেলের লাশ কাঁধে নেওয়ার ভয়। সেক্ষেত্রে আমি খারাপ বাবা, খারাপই থাকবো। এই কথা ভাবতে ভাবতে ওনার চোখের কোণ বেয়ে জল গড়াতে লাগলো। এক ফোঁটা দুই ফোঁটা করতে বালিশ ভিজতে থাকলো। ওনার পাশে ঘুমানো সিতারা অজানায় রয়ে গেল প্রিয় স্বামীর বুক চাপা কিছু কষ্টের কারণ। যেগুলো দগ্ধ করছে ওনার বুক পাঁজর। বেলা বাড়ার সাথে সাথে চৌধুরী নিবাসের সদস্যরা জেগে উঠল। সকলে আগে শীতলের খোঁজ নিতে শুদ্ধকে লাগাতার কল দিতেই থাকলো, কিন্তু কল রিসিভ হচ্ছে না। আবার কিছু হলো না তো? সবার মুখে চিন্তার ছাপ। সেমিন অস্থির হয়ে কল দিতে দিতে কলটা কেটে যাবে, সেই মুহূর্তে কল রিসিভ হলো। উনি চিন্তিত সুরে হ্যালো বলার আগে শীতলের কণ্ঠ শোনা গেল। হ্যালো আম্মু। শীতল, কেমন আছিস মা? শরীর ঠিক আছে? শুদ্ধ কই? কল ধরছে না কেন ছেলেটা? আম্মু শুধু ভাই ঘুমাচ্ছে, ক্লান্ত লাগছে দেখে ডাকিনি, পাশ থেকে ফোন নিয়ে আমি রিসিভ করেছি। ওহো, তুই ঠিক আছিস? হুম। নার্স এসেছিল আর স্যালাইন দিয়েছে? সাবধান, ক্যানুলাতে রক্ত উঠে যায় না যেন। উঠবে না, আসবে না তোমরা? এই তো সকালের নাস্তা বানিয়েই যাব আমি। তাড়াহুড়ো করো না, ধীরে সুস্থে এসো, আমি ঠিক আছি। ঠিক আছে। শীতলের কথা শুনে সকলে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। ওদিকে একজন নার্স কেবিনের দরজায় নক করা মাত্রই শীতল নিচু স্বরে জানতে চাইল কে এসেছে। নার্স বলল, ম্যাম আপনার স্যালাইন শেষের পথে, ওটা খুলে দিতে হবে। এই কথা শুনে শীতল একবার তাকালো ঘুমন্ত শুদ্ধের দিকে। উপর হয়ে কি সুন্দর করে ঘুমাচ্ছে তার বিশুদ্ধ পুরুষ। মূলত তার ঘুমটা ভাঙাতে চাচ্ছে না বলেই কত কষ্ট করে ফোনটা কাছে টেনে কল রিসিভ করলো। এজন্য গুলি লাগা হাতেও ব্যথা পেয়েছে। এদিকে আবার এই নার্স এসে হাজির। এদিকে স্যালাইনও শেষের দিকে খুলতে হবে দেখে সে নিচু স্বরে বলল, শব্দ না করে নিঃশব্দে আসুন। এই কথা শুনে নার্স নিঃশব্দে কেবিনে প্রবেশ করলো। দুটো বেড একসাথে দেখে বিস্ময় নিয়ে তাকালো ঘুমন্ত পুরুষটার দিকে। বলা বাহুল্য পুরুষটা দেখতে বেশ। তাকে ওভাবে তাকাতে দেখে শীতল ফিসফিস করে বলল, ওটা আমার স্বামী, ঘুমোচ্ছে, ঘুমাক, শব্দ করবে না প্লিজ। আসলে ওর মাথায় একটু সমস্যা আছে, বলতেও লজ্জা লাগছে। আসলে হয়েছে কি, আমার শ্বশুরবাড়ির বংশগত রোগ এটা। সব সময় রাগে না, তবে তাদের ঘুমের ব্যাঘাত ঘটালে মেজাজ চড়ে যায়, তখন যাকে সামনে পায় তাকে ধরে কামড়ে দেয়। একথা শুনে অল্প বয়সী নার্স মেয়েটা আরেক দফা অবাক হয়ে তাকালো শুদ্ধর দিকে। এমন সুদর্শন পুরুষের মাথায় সমস্যা দেখে বোঝাও যায় না। আহারে, সবই কপাল। রোগ তো আর বলে কয়ে আসে না, রোগের কাছে সবাইকে কাবু হতেই হয়। এসব ভেবে শীতলের স্যালাইন দেওয়া হাত মুক্ত করলো। নিঃশব্দে ক্যানুলার মাধ্যমে দুটো মেডিসিন ধীরে ধীরে ইনজেক্ট করলো। শীতল ব্যথায় চোখ মুখ কুচকে নিল। কি মেডিসিন কে জানে, রোগে যাচ্ছে তো জ্বালা পোড়া করতে করতে। তবুও সে কোনো শব্দ করলো না। ডাক্তার নাকি মুখে খাওয়ার অনুমতি দিয়েছে, স্যালাইনটা বন্ধ আপাতত। একথা বলে ক্যানুলার মুখ বন্ধ করে নিঃশব্দে বেরিয়ে গেল। উনি যেতেই শুদ্ধ চোখ খুলে শীতলের দিকে তাকিয়ে রইল। শীতল ওর তাকানো দেখে মিষ্টি করে হাসলো, বলল, গুড মর্নিং শোয়েব শুদ্ধ, বিয়ের প্রথম সকালে অনেক অনেক ফুলের শুভেচ্ছা রইল। শুদ্ধ কিছুই বলল না, সেভাবেই তাকিয়ে রইল। আবারও তাকে জ্বালানোর কাজে লেগে পড়েছে। কি যেন বলল, সে নাকি পাগল, যাকে তাকে ধরে কামড়ে দেয়।
ব্যাঙাচির ঘরে ব্যাঙাচি আর ভালো হবে না। শীতল ভাবলো এক্ষুনি ধমক উঠবে, কিন্তু শুদ্ধ সেটা করলো না, বরং গরম দিয়ে চলে এলো শীতলের খুব কাছে। বিনা বাক্যে শীতলের গলায় মুখ ডুবিয়ে বলল। জ্বালাতে খুব ভালো লাগে তাই না? হতভম্ব শীতল কোনো কথা বলতে পারল না, লজ্জায় পেল বটে, তবে কিছু একটা উচিত ভেবে বিড়বিড় করে বলল। খুব আমি জ্বালালে সহ্য করতে পারবি? ক্ষুধা লেগেছে, কিছু খাবো। এই কথা শুনে শুদ্ধ চট করে মুখ সরিয়ে উঠে দাঁড়ালো। এদিক ওদিক দেখে ফোন খুঁজে কল করলো কাউকে, নাস্তা আনতে বলে নিজে উঠে পড়ল। মিনিট 5 পর হাসান নাস্তা নিয়ে আসলে দুজনে মিলে বেড আরেক অবস্থানে রাখলো। হাসান সারা রাত হসপিটালে ছিল, এখন ফিরবে বিধায় বিদায় নিয়ে বেরিয়ে গেল। শুদ্ধ শীতলকে যতটুকু পারল ফ্রেশ হতে হেল্প করলো, তারপর নিজেও খেলো, শীতলকেও খাইয়ে দিল। এর কিছুক্ষণ পর সিমিন, সিতারা, স্বর্ণ আর সায়ন এলো। শুদ্ধ ভাইয়ের সাথে ইশারা করে বেরিয়ে গেল। পরক্ষণে ফিরে এসে শীতলকে বলল। একটা কাজে যাচ্ছি, ফিরতে লেট হবে। এই কথা বলে সে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে সেসব কিছুই বলল না। সারাদিন কোনো খোঁজও পাওয়া গেল না। ফিরল একেবারে মধ্যরাতে, তখন শীতল ঘুমাচ্ছিল। বিকেলের দিকে সাফওয়ান চৌধুরী এলে সিমিনা সিতারাকে ওনার সাথে বাড়ি পাঠিয়ে দিল সায়ন। সে আর স্বর্ণ হসপিটালে থাকলো। শুদ্ধ ফিরলে তারা দুজন বাইকে করে নিজেদের মতো করে সময় কাটিয়ে বাড়ি ফিরল। এভাবে দেখতে দেখতে প্রায় 4 দিন পর শীতলকে রিলিজ দেওয়া হলো। ভালোই শীতল মুক্ত পাখির ন্যায় এক আকাশ সমান খুশি নিয়ে বাড়ি ফিরে গেল। তবে মেডিসিন চলছিল, চলবে। প্রচলিত কথায় আছে, সময় হচ্ছে বহমান স্রোত, যা চলে নিজস্ব গতিতে। সেই সময়ের অঙ্ক কষতে কষতে পেরিয়ে গেল একটা মাস। একটু দুর্বল হয়েছে একের পর এক ধেড়ে আসা ঝড়, মলিন হয়েছে হারানো কিছু ব্যথা, কিছু সত্য উন্মোচিত হয়েও বন্ধন হয়েছে আরো দৃঢ়। বলা বাহুল্য, এই 1 মাসে পূর্বের মতো চাঙা হয়ে উঠেছে চৌধুরী নিবাস। মুছে গেছে হতাশার গ্লানি। স্মৃতির পাতায় যত্নে অযত্নে বন্দী হয়েছে কিছু মিষ্টি মুহূর্ত, কিছু তিক্ত অভিজ্ঞতা। এখন চৌধুরী নিবাসও খুনসুটিতে মুখরিত। রুটিন মাফিক সবাইকে ব্যস্ত হতে হয়েছে দৈনন্দিন কাজে। তবে শীতল বাড়ি ফেরার পর শুদ্ধকে বাড়িতে খুব কম সময়ই পেয়েছে। সে কখন আসে কখন যায় বলা মুশকিল। তার কিসের এত ব্যস্ততা কে জানে। সারাদিন কোথায় যায় কি করে তাও বলে না। খুব জোর করলে মলিন হেসে বলে, দোয়া কর যা হারিয়েছি সব যেন ফিরে পাই, আমার কষ্টের ফল যেন আমার কাছে ফিরে আসে। তার কঠিন কঠিন কথার মানে কিছু বোঝে না সে। তাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধ হাসে। আসলে ল্যাবে চুরি হওয়ার কথা সে কাউকে জানায়নি। কি দরকার শুধু শুধু দুশ্চিন্তা করবে। চিন্তা করে তো লাভের লাভ কিছুই হবে না। মোদ্দা কথা, চুরি হওয়া সেই ল্যাব বন্ধ করে দিয়েছে। চোর যখন একবার গৃহস্থের বাড়িতে চুরি করার সুযোগ পায়, তখন সে বারবার ফিরে আসে। নিজে না আসলে অন্যকে পাঠায় কাজ উসুল করতে, আর এই সুযোগ কাউকে দেওয়া যাবে না। এরপর সে ওই ল্যাব কি করেছে সায়ন আর তার ফ্রেন্ডরা ছাড়া কেউ জানে না। আজও সারাদিন পেরিয়ে রাতে ফিরল শুদ্ধ। সবার সাথে ডিনার করলো। শীতল অভিমানী চোখে কয়েকবার তাকালেও কিছু বলল না শুদ্ধ। আর তাদের বিয়ে হওয়ার পরও এক রুমে থাকা না থাকা নিয়ে কেউ কিছু বলেওনি। ওদের মর্জির উপর ছেড়ে দেওয়া হয়েছে। কেন জানি শুদ্ধ শীতলকে তার রুমে থাকার আহ্বান জানায়নি। অগত্যা পূর্বে যেমন ছিল এখনো তেমন চলছে। তবে কয়েকদিনে শীতলের মনে বড্ড অভিমান জমেছে। কেন জানি মনে হচ্ছে শুদ্ধ তাকে ইগনোর করছে। নয়তো এত কিসের কাজ তার। একটু সময় দিলে কি হয়? আগের কথা এখনকার কথা কি এক নাকি? এখন মনে রাখা উচিত না তার ঘরেও একটা বউ আছে। বউ তাকে ভীষণ মিস করে, সঙ্গ চায়, জ্বালাতে চায়, অহেতুক বকবক করে কান মাথা ছালাপালা করে দিতে চায়। তা না, খালি কাজ আর কাজ। এসব নানান কথা ভেবে রাতে খেয়ে শীতল মলিন মুখে উপরে যাচ্ছিল। তখন সিতারা তাকে দাঁড় করিয়ে বলল, শীতল, উপরে যাচ্ছিস মা? কিছু বলবে বড় মা? খেতে বসে দেখলাম শুদ্ধ বারবার কপালে হাত দিচ্ছে। ছেলেটার মাথা ব্যথা করছে বোধহয়। কফি করে দিচ্ছি, ওর রুমে পৌঁছে দিস তো মা। দাও। এই কথা বলে সে পাশে এসে সিতারার পাশে দাঁড়ালো। সিতারা আর চোখে শীতলকে একবার দেখে গলা খাকারি দিয়ে বলল, কাজের চাপ বেড়েছে, তাই সময় দিতে পারছে না। কষ্ট পাস না মা? এই কথা শুনে শীতল ধরা গলায় অন্যদিকে তাকিয়ে বলল, কিন্তু কষ্ট হচ্ছে বড় মা। তোমার ছেলে ইচ্ছে করে আমায় ইগনোর করছে। কেন করছে জিজ্ঞাসা করেছিস? না। গিয়ে জিজ্ঞাসা কর। এই কথা বলে সিতারা শীতলের হাতে কফির কাপ ধরিয়ে দিয়ে শীতল যাওয়ার জন্য পা বাড়াতে সিতারা তাকে ধরে থামিয়ে দিল। গলা খাকারি দিয়ে আমতা আমতা করে বলল, আগে তো শাড়ি টাড়ি পরতি, এখন পরিস না কেন? শাড়ি পরলে তোকে কিন্তু ভালোই লাগে। কফি ঠান্ডা হয়ে গেলে খ্যাচ খ্যাচ করবে, দিয়ে আসি আমি। যা।
এই কথা বলে শীতল মুখ ভোতা করে চলে গেল। সিতারা স্বর্ণকে ইশারায় কাছে ডেকে কিছু বলে তাকে দ্রুত উপরে পাঠিয়ে দিল। স্বর্ণ দ্রুত পায়ে গিয়ে শীতলের হাত থেকে কফির মগটা নিয়ে তাকে রুমে যেতে বলল। শীতল ধরা গলায় বলল, আমি দিয়ে আসি না আপু, প্লিজ আমায় দাও। তুই আমার রুমে যা, আমি আসছি। এই কথা বলে স্বর্ণ শুদ্ধকে কফি দিয়ে শীতলকে লাল ও কালো মিশেলের জর্জেট শাড়ি পরিয়ে সাজিয়ে দিল। লম্বা চুলগুলো ছেড়ে দিল, টানা টানা চোখে কাজল দিয়ে দিল, হাতে দিল একগোছা লাল ও কালো মিশেলের চুড়ি, কপালে ছোট্ট সাদা পাথরের টিপ। তারপর বোনকে ধরে শুদ্ধ রুমের সামনে দাঁড় করিয়ে দরজা নক করে দ্রুত পায়ে সরে গেল। শীতল এতক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে দেখছিল বোনের কাহিনী। যখন সে বুঝলো ততক্ষণে শুদ্ধ দরজা খুলে ভ্রু কুচকে তাকিয়েছে। এত রাত্রে তার সাজগোজ দেখেও কিছু বলল না, বরং দরজা থেকে সরে দাঁড়ালো। শীতল ধীর পায়ে রুমে ঢুকলে দরজা আটকে তাকিয়ে রইল শীতলের দিকে। এগিয়ে এসে দাঁড়ালো শীতলের মুখোমুখি। সে কিছু বলছে না দেখে শীতলই আমতা আমতা করে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন শুধু ভাই? আমার মুখে কি কিছু লেগে আছে? দেখি সরুন তো, যেতে দিন আমায়। কম্পিত সুরে বলা শীতলের কথাটা শুনল শুদ্ধ, তবে তার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না, বরং সে হিমশীতল চাহনিতে পকেটে হাত গুজে এগিয়ে এলো দেয়ালের সাথে সিটিয়ে দাঁড়িয়ে থাকা শীতলের দিকে। হাত রাখলো শীতলের কান বরাবর, যেন কোনোভাবেই পালাতে না পারে। তার মতিগতি বুঝে শীতলের গাল দুটো লাল বর্ণ ধারণ করলো। জীবনে কম সিনেমা তো আর দেখেনি, তবে কিছু একটা আন্দাজ করে তার গলা শুকিয়ে এলো, হাতের তালু ঘামতে থাকলো। এর আগে সেই শুদ্ধকে জড়িয়ে ধরেছে, কানের নিচে চুমুকে ভালোবাসার আবদার জুড়েছে, ঘুমন্ত শুদ্ধর বুকে মাথা রেখেছে, বুকে নাক ডুবিয়ে তার শরীরের ঘ্রাণও নিয়েছে। কিন্তু শুদ্ধ কখনোই তাকে অযাচিত স্পর্শ করেনি, যা করেছে সীমাবদ্ধতা রেখে, এবং তাতে তার নোংরা কিংবা গা ঘিনঘিনে অনুভূতি অনুভব হয়নি কখনো। আজকে হঠাৎ তার এমন রূপ দেখে যার পর্যায়ে বিস্মিত শীতল, যেতেও দিচ্ছে না আবার কিছু বলছেও না দেখে পুনরায় বলল, রুমে যাব, কেন? ঘুমোবো। তাহলে এলি কেন? আমি কি দেখেছি? ভুল করেছি, আর আসবো না। এই কথা বলে যেতে গেলে শুদ্ধ ওর পথ আটকে দাঁড়ালো, পাশ কাটিয়ে যেতে গেলে পুনরায় পথ আটকালো। বেশ কয়েকবার এই কাজ করাতে শীতল অধৈর্য হয়ে বলল, শুধু শুধু দাঁড় করিয়ে রেখেছেন কেন? সরুন না, যেতে দিন প্লিজ। শুধু শুধু না তো? তবে শুদ্ধ ফিচেল হাসলো। তার চঞ্চল অভিলাষী তার নিষিদ্ধ অভিলাষ বুঝেও না বুঝার ভান করছে দেখে মজা পেল। লজ্জায় রাঙা গাল দুটো থেকে দৃষ্টি সরিয়ে সে ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থমথমে সুরে বলল, প্রতিশোধ নিতে। কিসের প্রতিশোধ? সময় অসময় আমাকে জড়িয়ে ধরার প্রতিশোধ, কানে নিচে চুমু খাওয়ার প্রতিশোধ, বুকে মুখ ডোবানোর প্রতিশোধ। মোদ্দা কথা, আমার সঙ্গে যা যা করেছিস আমি এখন সেসব প্রতিশোধ নেব। প্রস্তুত হন ওইফি? বিশুদ্ধ পুরুষের মুখে এমন অশুদ্ধ কথা শুনে শীতল হতবাক হয়ে গেল। মুখ কাচুমাচু করে পালানোর পথ খুঁজলো, গায়ে করে ছেড়ে দেওয়ার বাহানা দেখালো। শুদ্ধ থমথমে মুখে তার সব তাল বাহানা দেখলো, বুঝলো। এরপর আচমকা শীতলের দুই গাল চেপে ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে কয়েক সেকেন্ডের ব্যবধানে ছেড়ে দিল। শীতল কোনো প্রতিক্রিয়া দেখানোর আগে পুনরায় শক্ত করে তার ঠোঁটে কালে গলায় চুমু খেয়ে বলল, তোকে এইভাবে কখনো আদর করেছি? শুদ্ধর থমথমে কণ্ঠস্বর আর ঘটে যাওয়া ঘটনায় বেচারা শক। সেই অবস্থায় শুদ্ধ ধমকে পুনরায় জিজ্ঞাসা করলো, কিছু বলতে পারল না। তখন শুদ্ধ তাকে তৃতীয়বারের মতো একইভাবে চুমু এঁকে ছেড়ে দিয়ে বলল, এইভাবে কখনো আদর করিনি, আর করবো না। আমার এত লোভ নেই, তবে ভদ্র আছি, থাকতে দে, নয়তো অনুষ্ঠানের অপেক্ষা আর করা হবে না। ড্যানিয়েল হ্যাডসন এবং তার স্ত্রী অলিভার হ্যাডসন কানাডার নামকরা সায়েন্টিস্ট। দিনের পর দিন নিজেদের মেধা খাটিয়ে সাফল্য অর্জন করে নামডাক কামিয়েছেন বিশ্বজুড়ে। ওনাদের মেয়ে অ্যালিসা হ্যাডসন ছিলেন কম্পিউটার সায়েন্টিস্ট বা রোবোটিক্স গবেষক। স্বামী স্ত্রী আর একমাত্র কন্যা নিয়েছিল ছোট্ট একটা সুখের পরিবার। অ্যালিসা ছোট থেকেই বেশ মেধাবী। বাবা মায়ের তৈরি করা আবিষ্কার মানব কল্যাণে আশীর্বাদ হয়ে কাজে লাগছে দেখে সেও ভাবত সায়েন্টিস্ট হবে, নিত্য নতুন রোবোটিক্স জিনিস আবিষ্কার করবে, এমন জিনিস আবিষ্কার করবে যেটা মানুষের কাজে লাগে। রোবট যে কতটা চমকপ্রদ হতে পারে সে দেখাবে। এরপর নিজের মধ্যে অদম্য এক জেদ পুষে সে দীর্ঘদিন নিজের পরিশ্রম এবং মেধা কাজে লাগিয়ে সে একটা রোবোটিক্স পিজন আবিষ্কার করে। বর্তমান যুগে বিজ্ঞান প্রযুক্তি যে এত উন্নতি তাদের কাজ দেখে বোঝার উপায় নেই। সে একটু একটু করে পায়রাটাকে মনের মতো করে গড়ে তোলে। তার চালচলন, সৌন্দর্য, ডানা ঝাপটানো এইসব কিছুই নকল, কিন্তু সেটা দেখে বোঝার উপায় নেই। অথচ অবিশ্বাস্য হলেও সত্য যে শত শত জীবন্ত পায়রার মাঝে তাকে ছেড়ে দেওয়া হলে তখন বোঝার সাধ্য থাকতো না কোনটা আসল আর কোনটা রোবোটিক্স। তাকে আরও নিখুঁতভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য অ্যালিসা রাত দিন এক করে যথাসাধ্য চেষ্টা করে যেত। যতদিন যেত তার মাথায় নান্দনিক কিছু ধারণা আসতো। একে একে পায়রার মাঝে
জিপিএস সেন্সর, ক্যামেরা, মাইক্রোপ্রসেসর সহ আরও নানান প্রযুক্তি অ্যাড করেছিল, কিন্তু অ্যালিসার কষ্টের আবিষ্কার নিখুঁত রূপ দেওয়ার আগে সেটা চুরি হয়ে যায়। কিভাবে যে চুরি হয় এত আশ্চর্যের ব্যাপার, এবং কাজটা করে তার মামা। এতদিনের এত শ্রম বৃথা যাওয়ায় অ্যালিসা হতাশ হয়ে ডিপ্রেশনে ভুগতে থাকে। ডিপ্রেশন থেকে মুক্তি পেতে কিছুদিন কাজ থেকে বিরতি নেয়, কিন্তু মনের শান্তি কোথায় যেন হারিয়ে ফেলে। মাসের পর মাস কেটে যায়, কিন্তু কাজে ফিরতে পারে না। একটা সময় নিজের উপরে অনীহা সৃষ্টি হয়, নিজেকে ব্যর্থ, অপ্রয়োজনীয় কিছু মনে হতে থাকে। সুখে এর ভরা পৃথিবীটাকে তার কাছে অসহ্য লাগে। ডিপ্রেশন জটিল রোগ হয়ে বাসা থাকে তার মন ও মস্তিষ্কে। ড্যানিয়ে অলিভার খুব চেষ্টা করেন মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, কিন্তু তা সম্ভব হয় না। বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে সুইসাইড করে অ্যালিসা। ঘুণ যেমন কাটকে কুড়ে কুড়ে খায়, তেমনি ডিপ্রেশন জলজান্ত মানুষকে ধীরে ধীরে শেষ করে ফেলে। হ্যাঁ, অ্যালিসার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলেও সেটা কাজে লাগেনি, কারণ ওর রোগ তখন ভালো হয় যখন রোগী চায় সুস্থ হতে, মনোবল শক্তি বাড়ালে। কিন্তু অ্যালিসা প্রেমে ধোঁকা এবং আবিষ্কার হারিয়ে নিজের মনোবল হারিয়ে ফেলেছিল, যার ফলে তার পরিণতি এত করুণ হলো। এদিকে একমাত্র ভাগ্নির মারা যাওয়ার পর মামা অনুতপ্ত হলো। ইগর নামের এক সায়েন্টিস্টের কাছে বেঁচে দেওয়া পিজন আবারও ফিরিয়ে আনতে গেল, কিন্তু ইগর দেয় না, বরং টাকার লোভ দেখায়। না মানলে প্রাণে মারার হুমকি দেয়। হতাশ হয়ে ফিরে আসে অ্যালিসার মামা। পরে ইগর পিজনটাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে থাকে, এবং এর কিছুদিন পর এই ঘটনার কথা ড্যানিয়েলও জানতে পারেন। মেয়ের শেষ আবিষ্কার নিজের কাছে রাখতে উনি সর্বোচ্চ চেষ্টা করেন। প্রশাসন এবং আরও নানাভাবে ইগোরের থেকে সেটা নিজের আয়ত্তে নেন। মেয়ে মারা যাওয়ার পর ওনারা স্বামী স্ত্রী ভাবেন অবসর গ্রহণ করবেন, যে কয়দিন আছেন বিভিন্ন দেশ ভ্রমণ করবেন। সেভাবে একের পর এক দেশ ঘুরে বেড়ান ওনারা। পরে পরিচিত এক সায়েন্টিস্টের আমন্ত্রণে তারা বিডিতে আসেন। মান্যগণ্য ব্যক্তিবর্গদের নিয়ে একটা পার্টির আয়োজন করা হয়। সেই পার্টিতে উনি পরিচয় হয় শুদ্ধর সাথে। শুদ্ধর শিক্ষক রেহমান হক বিশেষভাবে শুদ্ধকে পরিচয় করিয়ে দেন ড্যানিয়েলের সঙ্গে। খুব পছন্দ করেন শোয়েব নামের ছেলেটাকে। বিশেষ করে ছেলেটার কথা বলার ধাঁচ, হাই পার্সোনালিটি, উপস্থিত বুদ্ধি দেখে তার প্রতি আলাদাভাবে নজর পড়ে। অলিভারও পছন্দ হয় স্বল্প পরিচয়ে পরিচিত বাঙালি ছেলেটাকে। এর কিছুদিন পর রেহমান হকের কাছ থেকে পুনরায় শুদ্ধের সঙ্গে দেখা হয় ওনাদের। তখন শুদ্ধ একটা কাজ করছিল, এবং যেটা করছিল ভুল করছিল। ড্যানিয়েল আর অলিভার অদূরে বসে দেখছিল ছেলেটার ধৈর্য। চাইলে এর শুরুতেই ওনারা ভুল সংশোধন করে দিতে পারতেন, কিন্তু তা ইচ্ছে করে করেননি, কারণ ওনারা শুদ্ধর ধৈর্য দেখতে চেয়েছিলেন, যেটা এই পেশার প্রধান হাতিয়ার। একের পর এক প্রচেষ্টায় ব্যর্থ হয়ে শুদ্ধ যখন 8 বারের বেলায় একই ভুল করতে যাচ্ছিল, তখন ওনারা নিজেই উঠে গিয়ে শুদ্ধর ভুল শুধরে দেয়, হাতে ধরে শিখিয়েও দেন সঠিক পন্থা। এরপর থেকে কারণে অকারণে শুদ্ধকে নিজেদের কাছে ডাকতো ওনারা। ভালো মন্দ পরামর্শ দিতেন, কাজের ব্যাপারে বেশ উৎসাহিত করতেন। এক পর্যায়ে ওনাদের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। বেশ কিছুদিন পর অলিভার অসুস্থ হয়ে পড়ে। প্রথমে ভেবেছিলেন ওয়েদার খাপ খাচ্ছে না, তাই ফিরে গিয়েছিলেন আপন দেশে। সেখানে গিয়ে অসুস্থতা আরও বেড়ে যায় এবং হসপিটালে মৃত্যুবরণ করেন তিনি। বলা বাহুল্য, দীর্ঘদিন এক জটিল রোগে ভুগছিলেন তিনি। মাস 6 পর ড্যানিয়েল পুনরায় বাংলাদেশে ফিরে আসে। রেহমান হককে জানান উনি শিক্ষক হয়ে যারা নতুন তাদের কাজ শেখাতে চান। আগে পিছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তবে মরার আগে যদি নিজের শিক্ষা কাউকে বিলাতে পারে তাহলে নিজেকে ভাগ্যবান মনে হবে। এতদিন অনেক কিছু করেছিলেন, অনেক টাকা কামিয়েছেন, কিন্তু এই বয়সে এসে মনে হয়েছে সেসব বৃথা। অতঃপর শিক্ষক পদে নিয়োজিত থাকেন এবং কাজের বিনিময়ে তিনি রেহমান হকের থেকে কোনো অর্থ গ্রহণ করতেন না। উল্টো নিজের অর্থ দান সদাকার কাজে লাগাতেন। বলা বাহুল্য, যত কিছুই করুক ওনার তীক্ষ্ণ দৃষ্টি থাকতো শুদ্ধর উপরে। হাতে ধরে যেমন কাজ শেখাতেন, তেমনি ভুল করলে পানিশমেন্টও দিতেন। পানিশমেন্ট হতো অন্য ধরনের। উনি ভুল ফর্মুলা দিয়ে শুদ্ধকে টাস্ক পূরণ করতে বলতেন। প্রথম ভুল ফর্মুলা দিয়ে বারবার চেষ্টা করেও কিছুই করতে পারতো না শুদ্ধ। পরে ওনার এই চালাকি ধরে ফেলে, তারপর নিজেও চালাকি করে সঠিক ফর্মুলা খুঁজে বের করে। ড্যানিয়েল মনে মনে ভীষণ খুশি হয় শুদ্ধর প্রতি। এই কাজটাও করতেন শুদ্ধের ধৈর্য আর বুদ্ধিমত্তা পরীক্ষা করতে। একদিন আচমকা শুদ্ধকে নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে নিজের পাশে বসায়। মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে অ্যালিসার তৈরি করা সেই পায়রা শুদ্ধর হাতে তুলে দেন। খুলে বলে পুরো ঘটনা। শুদ্ধ ফিরিয়ে দিলে উনি জানান খুশি মনে উপহার স্বরূপ দিচ্ছেন, তবে শর্ত একটা, এই পায়রা যেন ভালো কাজে ব্যবহার করে এবং পায়রার কথা যেন গোপন থাকে। এরপর একদিন ড্যানিয়েলের কানাডিয়ান বন্ধু মারা যাওয়ার খবর শুনে উনিও কানাডা ফিরে বাংলাদেশে আর ফিরে আসেননি। পরে ওনার খোঁজ নিতে শুদ্ধ তার ফ্রেন্ডরা কানাডা গিয়ে জানতে পারে উনি কারো হাতে খুন হয়েছেন। সেই কেউটা হচ্ছে ইগর। ইগরের খোঁজ করতে গিয়ে পরিচয় হয় ঐশ্বর্যের সঙ্গে। এরপর থেকে সেই পায়রা শুদ্ধর কাছে আছে, বরং অ্যালিসার অসমাপ্ত কাজ সেই একটু একটু করে সম্পূর্ণ করে এবং তার নাম রেখেছে অ্যাঞ্জেলিকা। তবে অ্যাঞ্জেলিকা কখনো একা ছাড়া হয় না, তার সঙ্গী হিসেবে রাখা হয় জীবন্ত আরেকটা সাদা পায়রাকে। আর
এর নাম অ্যাঞ্জে, আরেকজনের নাম লিকা। দুটোকে একসাথে নাম ধরে ডাকে অ্যাঞ্জেলিকা, যাতে কারো বিশেষ নজরে না পড়ে। শীতলকে খুঁজতে এদের ব্যবহার করেছিল শুদ্ধ। শুদ্ধ যখন নাম ধরে ডেকেছিল তখনই ফিরে এসে হাতে মাথা রেখে আদর চাচ্ছিল জীবন্ত কবুতর অ্যাঞ্জেল। আর ড্রোনের মাধ্যমে উঁচু স্থান থেকে সব তথ্য পাঠাচ্ছিল লিকা, অর্থাৎ অ্যালিসা, সেই রোবোটিক পিজন। কথা হচ্ছে সেদিনও দুটো পায়রাকে সঙ্গে এনে একসাথে ছাড়া হয়েছিল। তবে অ্যাঞ্জেল ডাক শুনে ফিরে এলো, লিকা কাজ চালিয়ে যাচ্ছিল এবং ওরাও ইয়াসিরের সিক্রেট ড্রোনে প্রবেশ করার আগে জেটে থাকা ওর বিশ্বস্ত লোকের কাছে রেখে নিরাপদ স্থানে সরে যাওয়ার আদেশ করেছিল। শুদ্ধর কথা শেষ করে ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের দিকে। শীতল কাঁধে মাথা রেখে এক বাহু জড়িয়ে ধরে রুমের সঙ্গে লাগোয়া ল্যাবের সিঙ্গেল বেডের উপর বসে আছে। শাড়ি পরিহিত চঞ্চল ব্যাঙাচিটা তাকে জ্বালাতে যে উপস্থিত সেটা বুঝতে বাকি নেই। সেজেছেও একদম মনের মতো করে। স্বেচ্ছায় যখন এসেছে তাকে আর যেতে দেয়নি, বরং শীতলকে এখানে এনেছে। ঘুরে দেখিয়েছে পুরো ল্যাব। শীতল বিস্ময় নিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে দেখেছে ল্যাবটি। সাদা ইঁদুর দেখে কয়েকটা চেয়েছে। শুদ্ধ কিছু বলেনি, দুই পকেটে হাত গুজে শীতলের কৌতূহলী মুখটা অপলক চোখে দেখে গেছে। শীতল ঘুরে ঘুরে দেখতে দেখতে একটা পায়রা দেখে হঠাৎ জিজ্ঞাসা করে, এটা কি শুদ্ধ ভাই? তার এই প্রশ্ন শুনে শুদ্ধ ল্যাবের এক সাইডে থাকা সিঙ্গেল বেডে বসলে শীতল পাশে এসে বসে পুনরায় জানতে চায়। তখন উক্ত ঘটনাটি জানায় শুদ্ধ। সব শুনে শীতল কথা হারিয়ে চুপ হয়ে যায়। তার কেন জানি ভীষণ কান্না পাচ্ছে। নিজেকে অ্যালিসার জায়গায় দাঁড় করালে কষ্টটা উপলব্ধি করতে পারছে। সচরাচর সে কখনো যদি শখের বসে কোনো কাজও করে খুশি মনে সবাইকে দেখিয়ে বেড়ায়, বারবার জিজ্ঞাসা করে কেমন হয়েছে বলো বলো। সামান্য কিছু রান্না করলে নাচতে নাচতে সবাইকে খাওয়ার তাগাদা দেয়। যতই লবণে পোড়া হোক বা চাচু কিংবা ভাইরা কখনো কিছু বলে না, বললে কষ্ট পাবে। তখন সাহস করে রান্নাঘরেও আর চাপে না ভেবে। কিন্তু যখন নিজের রান্না নিজেই খেয়ে বুঝে খাওয়ার অযোগ্য তখন ভ্যাভ্যা করে কাঁদে। মনে মনে এক প্রকার জেদ চাপ। পরের বার সে ভালো করবেই, এত ভালো করবে যে সবাইকে তাক লাগিয়ে দেবে। তার মনে যদি রান্না নিয়ে এমন জেদ চাপে, তাহলে অ্যালিসার মনে কেন চাপলো না? সে কেন পুনরায় নতুন করে চেষ্টা করলো না? সে চাইলে অবশ্যই পারত। তবে পিজন চুরি হয়েছিল তার, কিন্তু কেউ তো তার মেধা চুরি করতে পারেনি। তাহলে আসলে একদিকে কষ্টের ফল, আরেকদিকে ভালোবাসা নামক ছলনা। সব মিলিয়ে হাসি খুশি মেধাবী মেয়েটাও হাল ছেড়ে দিল। মৃত্যু নামক সত্যকে গ্রহণ করে চিরতরে বিদায় নিয়ে নিল। শীতল মনে মনে অ্যালিসাকে নিয়ে নানান কথা ভাবলো অ্যালিসার মা বাবাকে নিয়ে। তারপর হঠাৎ বলে বসলো, এলিসার বাবা মা আপনাকে খুব পছন্দ করতো, তাই না? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।